আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের বন্যা সংক্রান্ত সমস্যাবলী নিয়ে আমি যে চিন্তাভাবনাগুলো আপনাদের সামনে পেশ করছি, এটি আমার তৃতীয় পর্ব। বাংলাদেশের বন্যার এই যে দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী সমস্যা, একটি গবেষণার মাধ্যমে আপনারা শুনতে পেলে খুশি হবেন যে আমাদের দেশে তৎকালীন বিশিষ্ট রাজনীতিবিদ, মন্ত্রী, ব্যারিস্টার মওদুদ আহমদ একদিন বলেছিলেন যে বাংলাদেশে বন্যার যে পানি হয় তার শতকরা মাত্র 7% পানি বাংলাদেশের আভ্যন্তরীণ, আর বাকি পুরোটা পানি ভারত থেকে চাপিয়ে দেওয়া পানি। এই পানির সমস্যা অতি বন্যা সৃষ্টি করে। এই বন্যার ভয়াবহতা এমন আকার ধারণ করছে, এখন কিছুদিন অন্তরেই বন্যা হচ্ছে। আমাদের সরকার গতকাল সিদ্ধান্ত নিয়েছেন, দেখলাম যে 3টি জেলা বন্যা উপদ্রুত জেলা হিসেবে ঘোষণা দিয়েছেন। এই বন্যা উপদ্রুত জেলাগুলোর মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম সরকার পরিচালনা করবেন। এইভাবে বন্যার মাধ্যমে দেশের সম্পদের যে হানি, জানমালের যে ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতিগুলিকে পরবর্তীতে পুষিয়ে নেওয়ার জন্য সরকারকে বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। বেশিরভাগ সময় আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে সরকার বাইরের দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, বাইরের দেশগুলোর সাহায্য নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, কখনো বেশি কখনো বা কম। বন্যার মাধ্যমে যেই সকল জিনিস ক্ষতিগ্রস্ত হয়, জান মালের ক্ষতিগ্রস্ত ছাড়াও দেশের অবকাঠামোগত মারাত্মক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে রাস্তা, পুল, কালভার্ট, ব্রিজ মারাত্মকভাবে ক্ষতি সাধিত হয়। এগুলো পুনর্নির্মাণের ক্ষেত্রে সরকারকে আবার নতুন করে বাজেট দিতে হয়, কিন্তু বাজেটের টাকাটা তো আসে অবশ্যই জনগণের ট্যাক্সের থেকে। তো এমনিতে বন্যার কারণে মানুষ সর্বশান্ত, আবার একইভাবে ওই জনগণ থেকে ট্যাক্সের মাধ্যমে টাকা কালেকশন করে আবার এখানে ভর্তুকি দেওয়া। এভাবে দেশের চক্রাকারে বন্যার কারণে দেশের অর্থনীতি আজকে ধুকে ধুকে, কৃষি অর্থনীতি বিশেষ করে, যা অর্থনীতির একটি বুনিয়াদ, ধুকে ধুকে আজকে রুগ্ন অবস্থা ধারণ করেছে। আমরা আমাদের সরকারের কাছে এটি প্রত্যাশা করব যে এতদিন পর্যন্ত না হলেও বর্তমানে আমাদের যে সরকারটি রয়েছেন, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, যিনি একসময় আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন, তিনি আজ আমাদের দেশের পরিচালনার দায়িত্বে সমাসীন রয়েছেন। তিনি বিশাল সমস্যা মাথায় নিয়ে
দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। অনেক সমস্যার মাঝে যেহেতু আমাদের এই বন্যার সমস্যাটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা, আশা করি তার সরকার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এদিকে একটি বিশেষ নজর দেবেন। তিনি যদি বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করেন, তিনি নিজেই তো দেখতে পেলেন, তিনি ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে বিগত বছর একবার বন্যায় বাংলাদেশের বিকট ক্ষতি করল, আবারও এখন বন্যা, এক বছরের মতো আবার বন্যা। এইভাবে বারবার বন্যায় বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তো বারবার এভাবে বন্যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড আজ বিপন্ন। সরকার যদি দেশের অর্থনীতিকে ভালোভাবে এগিয়ে নিতে চান, তাহলে এই সমস্যার অতীব জরুরি ভিত্তিতে কয়েকটি ধাপে সমাধানের ব্যবস্থা করতে পারেন। একটি স্বল্পমেয়াদী, একটি মধ্যমেয়াদী এবং একটি দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের কাঠামো সরকার প্রণয়ন করতে পারেন। এবং এই ক্ষেত্রে সমাধানের সুবিধাভোগী বা স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে সহ অ্যাড করে নিতে পারেন। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা আভ্যন্তরীণভাবে বাংলাদেশ সরকার এবং জনগণ অবদান রাখবে। দ্বিতীয়ত, যেহেতু সমস্যাটি প্রধানত ভারত কর্তৃক সৃষ্ট, প্রতিবেশী দেশ ভারতের সাথে একটি দ্বিপক্ষীয় ডিলিংসে যেতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক সহায়তা আমাদের প্রয়োজন হবে। আভ্যন্তরীণভাবে আমরা বন্যা সমস্যার সমাধানে যা সহজে আমরা করতে পারি তা হলো জনগণকে সচেতন করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করা। আমাদের দেশে ইতিমধ্যে মানুষ, বিশেষত প্রবাস শ্রমিকদের কারণে, প্রবাসীদের কারণে গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও যেহেতু প্রবাসীরা আছেন, তাদের হাতে বর্তমানে মোটামুটি অর্থ আছে। তারা যখন বাড়িঘর করতে যাবেন, তারা বন্যার বিষয়টি মাথায় নিয়ে গৃহ নির্মাণের কাজটি করতে পারেন। যেমন তারা এটা ভাবতে পারেন যে বিগত 100 বছরে যত বন্যা হয়েছে এদেশে, টোটাল বন্যার একটা হিসাব করে কি পরিমাণ পানি সর্বোচ্চ হয়েছিল, হতে পারে, এটিকে মাথায় নিয়ে তাদের গৃহ নির্মাণের ক্ষেত্রে সেভাবে ফাউন্ডেশন দিতে পারেন। যারা সামর্থ্যবান, বিত্তশালী, তারা অন্তত দোতলা, দ্বিতল ভবন বা তার থেকে বেশি ফাউন্ডেশন দিয়ে ঘর দরজা করতে পারেন। ন্যূনতম যারা আর্থিকভাবে সচ্ছলতা কম, তারা সরকার থেকে সহায়তা নিতে পারে। সরকার এক্ষেত্রে একটি প্রজেক্টের আওতায় জনগণকে গৃহ নির্মাণের ক্ষেত্রে, বন্যা প্রতিরোধ গৃহ নির্মাণের ক্ষেত্রে সহায়তা করতে পারে। অন্তত পানি প্রবাহ বৃদ্ধি পেলে, পানির পরিমাণ বৃদ্ধি পেলে
যাতে গবাদি পশু সহ নিজেদের জানমাল রক্ষা পায়, সেজন্যে সেভাবে গৃহ নির্মাণ করা। ঘরটি দ্বিতল করতে পারেন। শুষ্ক মৌসুমে ঘরের মালিক নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকতে পারেন, ব্যবহার করতে পারেন। বন্যা পানি বাড়লে, পানির প্রকোপ বাড়লে, ভয়াবহ আকার ধারণ করলে তারা যাতে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠে যেতে পারেন, সেই ক্যাটাগরির ঘরবাড়ি তারা তৈরি করতে পারেন। আমরা দেখেছি যে ইটালিতে যে ভেনিস নগরীটি রয়েছে, এই ভেনিস নগরীটি পুরোটাই পানির মধ্যে অবস্থিত। এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার জন্যেও তাদের বোট রয়েছে, সে বোটের মাধ্যমে তারা যাওয়া আসা করে। এটি কি একদিনের বিষয় না, দীর্ঘ সময় পর্যন্ত তারা এটা প্র্যাকটিস করে আসছেন। সারা বছরই সেখানে পানি। তা আমরা যদি এই ধরনের ব্যবস্থা নেই যে বছরে আমরা ধরে নেব একবার বা দুবার বন্যা হলো, আমরা স্বল্পমেয়াদী জনগণ আমরা সে ব্যবস্থা নিতে পারি, ঘর বাড়ি উঁচু করে করতে পারি, এবং আমাদের গবাদি পশু সহ আমাদের কৃষি যে সরঞ্জাম রয়েছে, এগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমরা রক্ষা করতে পারি। মধ্যমেয়াদী সমাধানের কথা বলেছি, দীর্ঘমেয়াদী সমাধানের কথা বলেছি, স্বল্পমেয়াদী সমাধানের কথা বলেছি। স্বল্পমেয়াদী সমাধান সরকার এভাবে করতে পারেন যে আমাদের জনগণকে সচেতন করে আমরা গৃহ নির্মাণের ক্ষেত্রে এভাবে পদ্ধতি অনুসরণ করতে পারি। মধ্যমেয়াদী সমাধান হচ্ছে দেশের আভ্যন্তরীণ যে নদী নালা খালবিল আছে, একটি মধ্যমেয়াদ ধরে এগুলিকে প্রয়োজনীয় ড্রেজিং করা, প্রচুর ড্রেজিং এর মাধ্যমে যাতে অল্প সময়ের ভিতরে বন্যা হলেও পানি নেমে যেতে পারে, সে ড্রেজিং এর ব্যবস্থা করা। প্রয়োজনীয় বাঁধ যেখানে যেখানে প্রয়োজন বাঁধের ব্যবস্থা করা, বাঁধ টেকসই যাতে বাঁধ দেওয়া যায় সেজন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। দীর্ঘমেয়াদী যে সমাধান সেগুলো আমরা আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে আমরা সেটা করতে পারি। আমাদের নদীগুলোর মধ্যে বিশেষত ফারাক্কার মতো খরস্রোতা বিশাল নদীতে একটি বাঁধের ব্যবস্থা আমরা অনতিবিলম্বে করতে পারি কিনা, পদক্ষেপ নিতে পারি কিনা, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, ভাবতে হবে। আমাদের দেশের একজন বিশ্ববিখ্যাত পানি বিশেষজ্ঞ বিম আব্বাসের নাম অনেকে শুনে থাকবেন। তিনি আমাদের বিগত সরকারগুলোকে পরামর্শ দিয়েছিলেন যে পদ্মাতে পানির বাঁধ দেওয়ার জন্য, এবং এই ক্ষেত্রে আমরা বহুদূর অগ্রসরও হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সেটা আর আগে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে 11 মাইল ভিতরে ফারাক্কা নামে একটি যে বাঁধ দিয়েছে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর গ্রামে। এই বাঁধটি বিশাল একটি বাঁধটি মূলত ভারত একা দিতে পারেনি, ভারতকে সার্বিকভাবে সহায়তা করেছিল তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন। 54টি গেট সমেত একটি বিশাল বাঁধ দিয়েছে। এই বাঁধটি ভারত শুরু করেছিল 60-এর দশকে। তাদের উদ্দেশ্য ছিল মূলত পাকিস্তানকে একটি শিক্ষা দেওয়া, কিন্তু তৎকালীন সময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম বিধায় আমাদের দেশ তখন পাকিস্তান
যেহেতু ভুক্তভোগী, সেই হিসেবে আমরাও ভুক্তভোগী, সেটা হয়েছে। বাঁধটি সম্পূর্ণ করতে, বাঁধটি নির্মাণ কাজ সমাপ্ত হতে হতে আমাদের দেশের ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলে আসে। যুদ্ধ শেষে ভারত সরকার আমাদের তৎকালীন যুদ্ধ পরবর্তী সরকার শেখ মুজিবুর রহমান সরকারের কাছে আবেদন জানালো তারা বাঁধটি টেস্ট করতে চায়। যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে যুদ্ধের একটি বড় পক্ষ আমাদের সাথে যোগদান করে যুদ্ধে জড়িয়ে পড়েছিল, সে ভারত, স্বাভাবিকভাবেই তাদের এই কথাটি তিনি ফেলতে পারেননি। তাকে আশ্বস্ত করা হয়েছিল যে সাময়িকভাবে ফারাক্কা বাঁধটি চালু করার মাধ্যমে তারা দেখতে চায় তার কার্যকারিতা কিরকম। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে তারা সাময়িক পরীক্ষার ছলে ফারাক্কা বাঁধ চালু করে আজও বন্ধ করেনি, এখনো পরীক্ষা চলছে। এই বাঁধ বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের জনজীবনকে প্রায় ধ্বংস করে দিয়েছে। ফারাক্কা বাঁধ বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে এই সমস্যাটি উঠাবে বলেও পিছিয়ে যায়। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার সময় বাংলাদেশ এই ফারাক্কা বাঁধের বিষয়টি, পানি সমস্যার বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেছিলেন এবং জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ভারত গ্যারান্টি ক্লজ সহ 5 বছর মেয়াদী একটি চুক্তি, পানি চুক্তি বাংলাদেশের সাথে করতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশকে প্রতি বছর অন্তত 35,000 কিউসেক পানি দিতে সে বাধ্য হয়েছিল। আমরা এই 5 বছর পূর্ণ হওয়ার পর আর দীর্ঘ সময় পর্যন্ত ভারতের সাথে কোনো পানি চুক্তি বিচারপতি আব্দুল সত্তার, হোসেন মোহাম্মদ এরশাদ, এরপর খালেদা জিয়া প্রথম সময় চলে গেছে, চুক্তি করা সম্ভব হয়নি, ভারত এগিয়ে আসেনি, ভারত কোনো চুক্তিতে আসেনি। অবশেষে একটি চুক্তি হয়েছে, শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় এসে 30 বছর মেয়াদী একটি চুক্তি করেছিলেন গ্যারান্টি ক্লজ ছাড়া, কিন্তু চুক্তিটি ইতিমধ্যেই প্রায় শেষের দিকে, আর অল্প কিছুদিন সময় বাকি আছে, এই চুক্তিটির মেয়াদও শেষ হয়ে আসছে। এরপর আমার মনে হয় না ভারত নতুন করে আবার কোনো চুক্তি করবে। তো বাংলাদেশ সরকারকে এই ফারাক্কা বা গঙ্গার পানি বন্টন চুক্তির এই 30 বছর পূর্ণ হওয়ার আজকে এই পর্যায়ে এসে অবশ্যই স্থায়ীভাবে পানি সমস্যার সমাধানে একটি বিশেষ সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে দেশের পানি বিশেষজ্ঞ, বিভিন্ন প্রকৌশলী, বিভিন্ন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আছেন, সরকার যাদের পরামর্শ নিতে পছন্দ করেন দেশের স্বার্থে, তাদের সাথে এখন থেকেই আলাপ আলোচনা করা শুরু করা উচিত বলে আমরা মনে করি।